জুলাই অভ্যুত্থানে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গুলি ছুঁড়ে হত্যা মামলা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। কাঠগড়ায় 111-এর সময়ের বিভিন্ন বিষয়ে জবানবন্দি দেন শেখ মামুন খালেদ। জানান তৎকালীন সরকারের চাপে অনেক উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তিনি। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন। আয়নাঘরের মূল হোতাদের একজন ছিলেন এই মামুন খালেদ। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায়ও ভূমিকা ছিল তার। শেখ মামুন খালেদ আদালতে বলেছেন 1,500 কোটি টাকার একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন। বেরিয়ে আসছে গা শিউরে ওঠা সব তথ্য। 1/11-র বিতর্কিত ভূমিকা থেকে শুরু করে আওয়ামী আমলের চরম অনুগত গোয়েন্দা প্রধান হয়ে ওঠা মামুন খালেদের জীবন যেন এক চাতুর্য আর বিশ্বাসঘাতকতার মহাকাব্য। আয়নাঘরের রূপকার বলে পরিচিত ছিলেন একসময়ের প্রতাপশালী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক। 1/11-র সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ সে আদালতে স্বীকার করেছে সেই আয়নাঘরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাঘরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। শেখ হাসিনার গুম, খুন ও আয়নাঘরের মূল হোতা ছিল শেখ মামুন খালেদ। এমনকি এই শেখ মামুন খালেদের জোরেই এই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। কারণ এই শেখ মামুন খালেদ সে শেখ হাসিনার সাথে জড়িত হয়ে একের পর এক শত শত নিরীহ মানুষদেরকে আয়নাঘরে নিয়ে নির্মমভাবে অন্যায় অত্যাচার করেছে এবং শত শত মানুষকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে নির্মমভাবে অন্যায় অত্যাচার করা এবং তাদেরকে হত্যা করে গুম করে ফেলা, এই সব ধরনের অন্যায় অবিচার করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্ষমতার অপব্যবহার করেই। এবং যেই কারণেই আন্দোলনকারী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে হত্যা করার অভিযোগে এই শেখ মামুন খালেদকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং তারই মুখ থেকে চালচল্যকর কিছু তথ্য উঠে আসছে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেই কারণেই শেখ মামুন খালেদের ইতিমধ্যেই ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে হত্যার অভিযোগে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর সব হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং তারই মুখ থেকে চালচল্যকর কিছু তথ্য উঠে আসছে, যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই শেখ মামুন খালেদ সে ইতিপূর্বে ও এতদিন যেই সব অপকর্ম অন্যায় করেছে তারই আমল নামার কিছু চিত্র আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। বেরিয়ে আসছে গা শিউরে ওঠা সব তথ্য। 1/11-র বিতর্কিত ভূমিকা থেকে শুরু করে আওয়ামী আমলের চরম অনুগত গোয়েন্দা প্রধান হয়ে ওঠা মামুন খালেদের জীবন যেন এক চাতুর্য আর বিশ্বাসঘাতকতার মহাকাব্য। তার বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার বানানো, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের জঙ্গি তকমা দিয়ে চাকরিচ্যুত করা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের শত কোটি টাকা লুটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের নায়ক এবং গোপন বন্দি শিবির আয়নাঘর সৃষ্টির অন্যতম হোতা। মামুন খালেদ সেনাবাহিনীর ইতিহাসে এমন এক বহুরূপী কর্মকর্তা হিসেবে পরিচিত, যিনি ক্ষমতার প্রতিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের খোলস বদলে ফেলতেন। বিতর্কিত 111 সরকারের সময় মামুন খালেদ কর্নেল পদে ছিলেন। অভিযোগ রয়েছে তিনি ডিজিএফআই এর মিডিয়া ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে বেপরোয়া চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের ভয় দেখিয়ে হুমকি ও অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হন তিনি। সূত্র জানায় মামুন খালেদ 1994 থেকে 96 সময়কালে ডিজিএফআই এর GSO-2 স্পেশাল অপারেশন হিসেবে কর্মরত ছিলেন।
মামুন খালেদ 111 সরকারের আমলে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির পরিচালক ছিলেন। ওই সময় তার ভূমিকা ছিল বিতর্কিত। 111-এর সময়কালে গ্রেফতার হওয়া রাজনীতিবিদদের রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদ সহ তাদের যেসব অডিও ভিডিও ছাড়া হতো, এই মামুন খালেদ তার নেপথ্যে ছিলেন বলে অভিযোগ রয়েছে। 1-11 সরকারকে টেকসই ও দীর্ঘস্থায়ী করার জন্য ওই সময় তিনি ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল বারিকে বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দিতেন বলে শোনা যায়। এমনকি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকেও বিভিন্ন পরামর্শ দিতেন তিনি। 111 সরকারের সময় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং মঈন ইউ আহমেদের আস্থাভাজন হয়ে তিনি পদোন্নতির সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর নিজেকে খাঁটি আওয়ামী লীগার হিসেবে জাহির করতে শুরু করেন তিনি। এমনকি নিজেকে তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ হেলালের মামাবাড়ি সূত্রের আত্মীয় বলে পরিচয় দিয়ে গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে আসীন হওয়ার পথ পরিষ্কার করেন। অভিযোগ রয়েছে তিনি 1-11 সরকারের সময় সাব জেলে থাকা দুই নেত্রীরই আস্থা অর্জনের কৌশলী নাটক সাজিয়েছিলেন, যাতে যে কেউ ক্ষমতায় আসুক তার পদোন্নতি নিশ্চিত থাকে। শেখ হাসিনার শাসনামলে 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক থাকাকালীন মামুন খালেদ সংস্থাটিকে একটি নিপীড়ক ও খুনি বাহিনীতে পরিণত করেছিল বলে অভিযোগ রয়েছে। তাকে আয়নাঘর নামক গোপন বন্দিশালার অন্যতম হোতা বলা হয়। আর হাত ধরেই আয়নাঘর প্রতিষ্ঠা হয় বলে অভিযোগ রয়েছে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, সেনাবাহিনীর অভ্যন্তরে নিজের প্রভাব বিস্তার করতে তিনি শতাধিক দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যা অভিযোগে চাকুরিচ্যুত করেন ও জেল হাজতে পাঠান। জানা গেছে 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই মামুন খালেদ। 2012 সালে মেজর জিয়াকে গুম করার নেপথ্যে মামুন খালেদের সক্রিয় ভূমিকা ছিল। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সহ বরেণ্য সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের উপর অমানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তার বিশেষ সখ্য এবং বিডিআর হত্যাকাণ্ডের সময় আগাম তথ্য জেনেও ব্যবস্থা না নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ সেনা অফিসাররা মামুন খালেদকে চেনেন তাদের অর্থ আত্মসাৎকারী হিসেবে। জলসিঁড়ি আবাসন প্রকল্পের দায়িত্ব পাওয়ার পর তিনি দুর্নীতির বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। অভিযোগ রয়েছে আশিয়ান সিটির মাধ্যমে ওই প্রজেক্টের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে নজরুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। মামুন খালেদ সর্বমোট 3টি চুক্তি স্বাক্ষর করেন আশিয়ান সিটির সঙ্গে। তার মধ্যে 2টি চুক্তি হয় 2011 সালের 20 মার্চ, অন্যটি একই বছরের 25 মে। এসব চুক্তিতে তার সহযোগিতায় ছিলেন সাবেক কয়েকজন জুনিয়র অফিসার। মামুন খালেদ প্রথম চুক্তিতে অফিসারদের জন্য 3000 বিঘা জমি কেনার চুক্তি করলেও ওই দিনই তা পরিবর্তন করে 2200 বিঘার চুক্তি করেন। বাকি 800 বিঘা জমি নজরুল ইসলাম এবং মামুন খালেদ ভাগাভাগি করে নিতে চেয়েছিলেন বলে অভিযোগ। পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আবার তৃতীয় চুক্তি করেন, যেখানে শুধুমাত্র 2200টি প্লটের কথা উল্লেখ আছে এবং অফিসারদের প্রত্যেককে 5 কাঠা করে জমি দেওয়ার কথা থাকলেও তিনি তাদের 4 কাঠা করে দেওয়ার জন্য নতুন চুক্তি করেন। লাখ লাখ টাকা জমা দিলেও হাজার হাজার সেনা কর্মকর্তার কয়েকশো কোটি টাকা লোকসান হয়। অফিসারদের জমা দেওয়া 1001 কোটি টাকারও বেশি দিয়ে তিনি নিজের শ্বশুর ও শ্যালকের নামে একাধিক কোম্পানি গড়ে তোলেন। মামুন খালেদের শেয়ার বাজার কেলেঙ্কারির তথ্য আরো ভয়াবহ। 1-11 সময় জাগো বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান নামে তিনি ব্যাপক চাঁদাবাজি করেন বলে অভিযোগ। বিএনপি নেতা একরামের অফিস থেকে জোরপূর্বক 40 লাখ টাকা শেয়ার লিখে নেয়ার অভিযোগ আছে, যার বর্তমান মূল্য 5 কোটি টাকার বেশি। তার বিওপি অ্যাকাউন্টের মাধ্যমে 111-এর মাত্র 1 বছরে 170 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে ওবায়দুল করিমের ওরিয়ন ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার ও মোসাদ্দেক আলীর বিভিন্ন কোম্পানির কোটি কোটি টাকার শেয়ার তিনি নিজের ও আত্মীয়ের নামে লিখে নিয়েছেন। সালমান এফ রহমানকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান বানানোর পুরস্কার হিসেবে তিনি 25 লাখ টাকার শেয়ার গ্রহণ করেছিলেন বলেও জানা যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রথম 4 বছরে শেয়ার বাজারে তার বার্ষিক টার্নওভার ছিল গড়ে 190 কোটি টাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গত 1.5 দশকের অনেক গুম, খুন এবং দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন সংক্ষুব্ধ ছাত্র জনতা ও ভুক্তভোগী সেনা কর্মকর্তারা। সাংবাদিক সৈয়দ আবদাল আহমদের ফেসবুক পোস্ট।
দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে 700 সাংবাদিকের বিবৃতি কেন অর্গানাইজ করলাম, এটাই ছিল অপরাধ। ফেসবুক পোস্টে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বরেণ্য সাংবাদিক সৈয়দ আফদাল আহমদ উল্লেখ করেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।